আচ্ছা আমি হচ্ছে এই স্লাইডটা আপনাদের ইয়ারবিতে আপলোড করে দিয়েছি। এটা বেসিক্যালি স্লাইড না, 2 পেজের একটা পিডিএফ, ঠিক আছে। আর সোফার হচ্ছে আমি আপনাদেরকে আজকে ক্লাস হচ্ছে 6, তার মানে 5টা পিডিএফ দিয়েছি, তাই না? এই কোর্সের কোর্স ম্যাটেরিয়াল যা আছে সব কিন্তু আপলোড করা আছে, আর যা আপলোড করা আছে ওটার উপরে আপনাদের মিডের এক্সাম হবে, ঠিক আছে। অলরেডি আপনাদের 3টা স্লাইড কিন্তু পড়া শেষ ক্লাস টেস্টের জন্য, নতুন করে জাস্ট 2টা স্লাইড পড়তে হচ্ছে। আর হচ্ছে এখানে আজকে যেটা দেখাবো 2 পেজের একটা পিডিএফ, এটা বেসিক্যালি কাইন্ড অফ একটা স্টোরি টেলিং, ঠিক আছে। তো আমি এটা এখানে আপনাদের সাথে এখন ডিসকাস করব। না, স্লাইডই তো শর্ট, পড়ার কথা ছিল আপনাদের বই থেকে, ওটাকে শর্ট করে স্লাইড করে দিয়েছি যে কতটুকু পড়তে হবে, স্লাইডের বাইরে কিছু আসবে না, ঠিক আছে। যে স্লাইডটুকু পড়লেই হবে। ক্লাস টেস্ট যারা দেননি বাট কোশ্চেন কিন্তু আপলোড করা আছে, তাই না? সো কোশ্চেনগুলো দেখবেন, ওই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কেস স্টাডি করব, যেটা বেসিক্যালি হচ্ছে আমরা ক্লাসে যখন পার্টিকুলার একটা করে টপিক পড়াতাম তখন সেটার এক্সাম্পল দিতাম না, রিয়েল লাইফ এক্সাম্পল। এখন ধরেন এরকম রিয়েল লাইফ একটা প্রবলেম আপনাকে এক্সামে দেওয়া আছে, তাহলে সেটা সলভ আপনাকে নিজের মতো করে লিখতে হবে। বাট তারপরেও আমরা প্রাইমারি একটু ধারণা নিব যে অ্যাকচুয়ালি এগুলো লিখতে হয় কিভাবে, ঠিক আছে। আমি ওখান থেকে দেখে পড়তে পারবো না, অনেক ছোট, আপনারা একটু দেখার চেষ্টা করেন। জুম এখানে জুম তো হয়ও না। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম কেস যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এথিক্সের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে সিনারিও, যেটা প্রথমে আগে আমাদেরকে সিনারিওটা বুঝতে হবে যে কোশ্চেন অ্যাকচুয়ালি কি দেওয়া আছে আমাদের। সেটা হচ্ছে অ্যান ইঞ্জিনিয়ারিং ফার্ম ইজ বিডিং ফর আ মেজর কনস্ট্রাকশন প্রজেক্ট. One of the employees discovers that a competitor has submitted incorrect cost estimates, which could potentially harm the client's interest. এখন চ্যালেঞ্জ হচ্ছে ডিসাইডিং whether to report the competitor's unethical behavior considering the potential impact on the firm's chances of winning the project, ঠিক আছে। কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি বেসিক্যালি এখানে কি বলা হয়েছে। ধরেন আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে আমাদের হচ্ছে একটা প্রজেক্ট নিলামে উঠছে, ঠিক আছে। এখন ওখানে কেউ একজন কস্ট এস্টিমেশনে একটা গড়বড় করেছে, কোনো একটা ভুল কস্ট এস্টিমেট করেছে এবং ইন্টেনশনালি করেছে। এখন ধরেন আপনি সেই জিনিসটা সাপোজ জেনে গেছেন, এই কেসে আপনার কি করা উচিত। এখন ব্যাপার একটা যে আপনি যদি এই আনএথিক্যাল বিহেভিয়ারটা রিপোর্ট করেন, ঠিক আছে, তাহলে কি হবে, তার বিডিংটা অ্যাকচুয়ালি জেতার পসিবিলিটি কমে যাবে। বাট ব্যাপারটা তো আনএথিক্যাল, তাই না, ক্লায়েন্টকে ঠকানো হচ্ছে। ইন দ্যাট কেস আপনি আসলে কিভাবে বিহেভ করবেন সেটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে এটা সলিউশন, দ্য এমপ্লয়ি শুড প্রায়োরিটাইজ ethical behavior and report the inaccurate cost estimates to the client or relevant authorities. Transparency and honesty are fundamental ethical principles. While there may be concerns about losing the bid, the long-term reputation of the firm for integrity and ethical conduct is more valuable. The employee would discuss the findings with the management to ensure a coordinated and ethical response. তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আনএথিক্যাল বিহেভিয়ারটা কি করবেন, রিপোর্ট করবেন। এখন এটা রিপোর্ট করার কারণে যেটা হতে পারে যে কোম্পানি হয়তো এই নিলামটা লুজ করতে পারে, ঠিক আছে, বাট কোম্পানির রেপুটেশনটা কিন্তু সেভ হচ্ছে, তাই না। সো এই ব্যাপারটাকে সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে লিখতে হবে। এখানে যেটা মানে আনসার আছে এটা লিখতে হবে সেটা না, মানে এই টাইপের কোশ্চেন আসলে কি এই প্যাটার্নে আনসার করতে হবে সেটাই জাস্ট আজকে একটু ডিসকাস করব। আচ্ছা, এখন আমরা সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে প্রফেশনাল এথিক্স। আমরা এথিক্সের কিছু টাইপ করেছিলাম, তাই না, প্রিন্সিপাল বেসড, আইডিয়াল বেসড, কনসিকুয়েন্সেস বেসড। তো প্রিন্সিপাল বেসড এথিক্স থেকে একটা কোশ্চেন ধরেন, সিনারিও অ্যান আর্কিটেক্ট ইজ আস্কড টু ডিজাইন আ বিল্ডিং that doesn't comply the safety course in order to cut costs. The client insists on the design to maximize profit, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরেন একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করছে, যেখানে সে কি খরচ কমানোর জন্য সেফটির ব্যাপারটার সাথে কি করছে, কম্প্রোমাইজ করছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত। সো চ্যালেঞ্জ হচ্ছে ব্যালেন্সিং দ্য ক্লায়েন্টস ডিমান্ড with the ethical responsibility to prioritize the safety of the building's occupant. এই ক্ষেত্রে যেটা করা যায়, the architect should adhere to principle based ethics by refusing to compromise on the safety standard. তাহলে প্রথমত সেফটির সাথে কি কোনো কম্প্রোমাইজ করা চলবে না। Then engaging in open communication with the client about the importance of safety regulations and potential legal consequences is crucial. If the client insists on the unsafe design, the architect may need to terminate the contract to maintain professional integrity and ensure the well-being of the future occupant. Basically যেটা এখানে ঘটনা সেটা হচ্ছে
ধরেন আপনি একজন আর্কিটেকচার, ঠিক আছে, আপনার কাছে হচ্ছে আর্কিটেক্ট, আপনার কাছে ধরেন কেউ একজন একটা প্রজেক্ট নিয়ে আসলো, সাপোজ তার একটা অফিস ডিজাইন করতে হবে। এখন আপনি একটা মিনিমাম কস্টিং সেফটি মেনটেন করে দিলেন, সে বললো যে না এত খরচে করতে পারবে না, কম খরচে করে দিতে হবে। এখন যেটা অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনার কাছে কি সেফটির সাথে কম্প্রোমাইজ করা উচিত না? তাহলে আপনার যেটা করতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে একদম ডিরেক্ট কমিউনিকেশন, ফেস টু ফেস কমিউনিকেশন করতে হবে যে আমি সেফটির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, সেক্ষেত্রে তুমি যদি তোমার বাজেট বাড়াতে পারো তাহলে আমি কাজটা করবো, আদারওয়াইজ আমি এই কাজটা নিব না, তাই না? কারণ যে রানা প্লাজার ঘটনা বেসিক্যালি কি হয়েছে, যারা ইঞ্জিনিয়ার ছিল এরাই আগে ধরা পড়েছে, তাই না? মানে মেন অর্গানাইজেশনের মালিকের আগে কিন্তু যারা ইঞ্জিনিয়ার ছিল এদেরকে আগে চার্জ করা হয়েছে না। সো বেসিক্যালি এটাই হয়, ইঞ্জিনিয়াররাই আগে ফেসে যায়। সো এই জন্য এইসব ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজে যাওয়া যাবে না এবং ফেস টু ফেস ডিরেক্ট কমিউনিকেশন করতে হবে। আচ্ছা, এখন 3 নাম্বার কেস যেটা, সেটা হচ্ছে আইডিয়াল বেসড প্রফেশনাল এথিক্সে, সেটা হচ্ছে a software engineer is working on a project for a client. The client suggests implementing a feature that would allow the collection of user data without their explicit consent. তার মানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে, সে একটা প্রজেক্টে ক্লায়েন্টের জন্য কাজ করছিল, তো ক্লায়েন্ট তাকে বলেছে সফটওয়্যারের মধ্যে এমন একটা ফিচার অ্যাড করতে যেখানে আমরা কি করব, ক্লায়েন্টের থেকে তাদের কনসেন্ট ছাড়াই তাদের পার্সোনাল ডাটা কালেক্ট করব, ঠিক আছে? এখন ব্যালেন্সিং দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট উইথ দ্য আইডিয়াল অফ রেসপেক্টিং ইউজার প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রোটেকশন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সলিউশনটা কি হতে পারে, দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুড আপহোল্ড আইডিয়াল বেসড এথিক্স বাই প্রায়োরিটাইজিং ইউজার প্রাইভেসি অ্যান্ড ডেটা প্রোটেকশন, ঠিক আছে? তার মানে ইউজার যে তার প্রাইভেসি ডাটা প্রোটেকশন, এটা হচ্ছে এটা মেজর ফ্যাক্ট, এটার উপরে তার হচ্ছে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। দ্য ইঞ্জিনিয়ার ক্যান এক্সপ্লেন টু দ্য ক্লায়েন্ট দ্যাট দ্য এথিক্যাল implication of collecting data without explicit consent emphasizing the importance of user trust and compliance with the data protection laws. তাহলে এখন যে ক্লায়েন্ট এসেছিল মানে সফটওয়্যারটার কাজ নিয়ে, তাকে বুঝাতে হবে কি যে এইভাবে করে ডেটা যদি আমরা ইলিগালি কালেক্ট করি তাহলে কি এটা একটা ক্রিমিনাল অফেন্স না, তাকে এই ব্যাপার সম্পর্কে জানাতে হবে। and then proposing an alternate solution that respect user privacy while achieving the project goal. তাহলে তার মেইন উদ্দেশ্য হচ্ছে ইউজারের থেকে তার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা, তাহলে সেইটাকে কিভাবে আমাদের মানে ল এর মধ্যে থেকে কালেক্ট করা যায় সেই সম্পর্কে তাকে সাজেশন দিতে হবে, এবং সে যদি ওই সাজেশনটা মেনে নেয় তাহলে ঠিক আছে আমরা ওভাবে কালেক্ট করতে পারি, আদারওয়াইজ হচ্ছে আমাদের তার সাথে ফার্দার ডিলিংসে আর যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, কেস 4 যেটা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন, এটা ওই রানা প্লাজার সাথে কিছুটা সম্পৃক্ত, ঠিক আছে? কেস 4 এটা ভালো করে একটু শোনেন। A civil engineer is overseeing the construction of a bridge. Due to tight deadlines, the contractor suggests cutting corners in the construction process, which would compromise the long-term structural integrity of the building, ঠিক আছে? তার মানে হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারকে একটা ব্রিজের কাজ দেওয়া হয়েছিল, কিন্তু ডেডলাইনটা কি টাইমের লিমিটেশন থাকার কারণে সে কি চাচ্ছে কিছু পিলার, মানে কর্নার বলতে বেসিক্যালি এখানে এটাই বুঝাচ্ছে পিলারকে কম করতে, ঠিক আছে? তাহলে কি হবে, কাজটা দ্রুত শেষ হবে। কিন্তু এইটাতে ইনিশিয়ালি কিছু না হলো, লং টার্মে কি হবে, চেঞ্জ হয়ে গেছে, লং টার্মে এটার কনসিকুয়েন্সেসটা কি ভালো হবে না, ঠিক আছে? সো এইখানে চ্যালেঞ্জ যেটা, ব্যালেন্সিং দ্য প্রেশার টু মিট ডেডলাইনস উইথ দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্সেস অফ কম্প্রোমাইজিং দ্য বিল্ডিং সেফটি। তাহলে এখন আমাদের চ্যালেঞ্জ কি, আমাদেরকে কাজটাও ঠিক সময়ে শেষ করতে হবে, আবার সেফটিটাও কি করতে হবে, এনশিওর করতে হবে। সো এই ক্ষেত্রে সলিউশন হতে পারে, দ্য সিভিল ইঞ্জিনিয়ার শুড কনসিডার কনসিকুয়েন্স বেসড এথিক্স বাই ইভালুয়েটিং দ্য পটেনশিয়াল harm to the public safety, prioritizing the well-being of the public over meeting deadlines. The engineer should communicate the risk to the project stakeholder and recommend measures to ensure the bridge structural integrity. While there may be short-term consequences, avoiding a compromise on safety aligns with ethical responsibility. তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, সবার আগে একটা রিপোর্ট রেডি করতে হবে, তাই না? সেই রিপোর্টে সে কি দেখাবে, মানে নর্মালি যেটা হয় যে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার বলি বা কাউকে যদি একটা গ্রুপ অফ পিপলকে একটা কাজের রেসপন্সিবিলিটি দেওয়া হয়, তাকে কি করতে হয়, কিছু টাইম পর পর তার কাজের আপডেট দিতে হয় না? তো সেই ক্ষেত্রে সে একটা রিপোর্ট তৈরি করতে পারে যে সে যদি টাইমের মধ্যে কাজটা শেষ করতে চায় তাহলে তাকে কি করতে হবে, সাপোজ কিছু পিলারের কাজটাকে বাদ দিতে হবে। এখন এই বাদ দিলে কি কনসিকুয়েন্সেস হতে পারে সেটা নিয়ে তাকে একটা রিপোর্ট বানাতে হবে, এবং সেটা কি করতে হবে, স্টেক হোল্ডার মানে যার থেকে আসলে সে বিলটা পেয়েছে ব্রিজের, তাকে পুরো জিনিসটা ডিটেলসে বুঝাতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাকে বোঝানোর পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তারা যখন দেখে যে লং টার্মে কি কি লসেস হতে পারে এটার জন্য, তখন তারা কি করে,
হয়তো ডেডলাইনটা চেঞ্জ করে দিবে। বা আরেকটা সলিউশন হতে পারে যে জনবল যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমরা ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবো। সো ডিসিশন হায়ার অথরিটি নিবে, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেটা প্রেজেন্ট করা। আচ্ছা, কেস নাম্বার 5 যেটা, সেখানে আছে হচ্ছে ইথিক্যাল ম্যানেজমেন্ট। এথিক্যাল ম্যানেজমেন্ট এটা হচ্ছে ক্লাস টেস্টে ছিল না, মোরাল ইমোরাল অ্যামোরাল। ক্লাস টেস্টের খাতা আমি আপনাদের দেখেছি, ঠিক আছে, হাইয়েস্ট এরকম 15 or 16 পেয়েছেন। কথা হচ্ছে বাকিরা যে খুব খারাপ পেয়েছেন 1-2 মার্কস তাও না, মোটামুটি দেখা গেছে যে মার্কসের ডিস্ট্রিবিউশন হচ্ছে 9 থেকে 15 এর মধ্যে ছিল, ঠিক আছে, ম্যাক্সিমামে। বাট ব্যাপার যেটা হচ্ছে আপনাদের অনেকের হ্যান্ডরাইটিং আমি পড়তেই পারছি না। হ্যান্ডরাইটিং একটু ভালো করতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ আমি কিভাবে বুঝবো কি লিখেছেন। মার্কস আপনারা মানে অ্যাজ এ হোল খুব খারাপ পেয়েছেন তা না, মোটামুটি পেয়েছেন। আর এই কোর্সটার ক্ষেত্রে দেখা যায় যে আসলে 20 out of 20 যেমন অন্যান্য কোর্সের স্টুডেন্টরা পেয়েছে, আপনাদের পক্ষে পাওয়া একটু ডিফিকাল্ট, কারণ এটা তো সবই থিওরি টাইপের কোর্স। বাট স্টিল একটু হ্যান্ডরাইটিংটা ভালো করেন, কি লিখতে চাচ্ছেন সেটা যেন টিচার বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি ক্লাস টেস্টে এসেছিল এই কোশ্চেনটা। তো এটা সিনারিও হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকভার্স দ্যাট ওয়ান অফ ইটস সাপ্লায়ার engages in exploitative labor practices, paying workers below minimum wage and providing unsafe working conditions, ঠিক আছে। তাহলে deciding how to address the ethical concerns related to the suppliers practices, ঠিক আছে। তাহলে তার বেসিক্যালি প্রবলেম কি ছিল, তার হচ্ছে একটা লেবারদেরকে মিনিমাম ওয়েজের থেকেও সে কম পেমেন্ট করছে, তারপরে ওয়ার্কিং কন্ডিশনটা হচ্ছে আনসেফ, আর একটা হচ্ছে এক্সপ্লয়টেটিভ লেবার প্র্যাকটিসেস। এটার একটা এক্সাম্পল হতে পারে শিশু শ্রম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দ্য কোম্পানি শুড ডেমনস্ট্রেট মোরাল এথিক্স বাই টার্মিনেটিং দ্য কন্ট্রাক্ট উইথ দ্য সাপ্লায়ার, ঠিক আছে। কারণ যে সাপ্লায়ার স্যালারি ঠিকমতো দিচ্ছে না, যে সাপ্লায়ার হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট দিতে পারছে না একটা সেফ, সেখানে আসলে কাজ করার কোনো মানে হয় না, ঠিক আছে। Engaging in a transparent and public commitment to fair labor practices, the company can seek alternative suppliers that align with ethical standards. So ওই সাপ্লায়ারের থেকে কাজ না নিয়ে অন্য কোনো সাপ্লায়ারের কাছ থেকে কাজটা নেওয়া যেতে পারে। Taking a moral stance against exploitative practices reflects the company's commitment to social responsibility. এখন সাপোজ একটা বড় কোম্পানি যদি এরকম করে তার একটা সাপ্লায়ার চেঞ্জ করে ফেলে, এটা কিন্তু অনেক এফেক্ট ফেলে, তাই না। সো ইন দ্যাট কেস, যেহেতু আপনি এখন বড় পজিশনে আছেন, সো আপনার কাছে অল্টারনেট যদি অন্য কোনো সাপ্লায়ার থাকে সেখানে সুইচ করলে বেটার, তাই না। তাহলে আপনার কোম্পানি যে কোনো ধরনের কম্প্রোমাইজে যায় না সেফটির ব্যাপারে, ওয়েজেসের ব্যাপারে, তাহলে কিন্তু সেই জিনিসটা কি হচ্ছে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আপনার অর্গানাইজেশনের প্রতি মানুষের আস্থাটা বেড়ে যাবে। ওকে, এরপরে সেকেন্ড যেটা আছে মানে এথিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে, সেটা হচ্ছে এই মার্কেটিং এক্সিকিউটিভ ইন আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি is aware that the advertising term is extracting the effectiveness of a new drug in promotional materials. That means একটা ওষুধ মার্কেটে আসছে, এটা একটা প্রমোশন করতে হবে, কিন্তু সেখানে আসলে ওষুধের ফিচারগুলো সম্পর্কে যেটা না তার থেকে বেশি বানায় বলা হচ্ছে, ঠিক আছে। এখন ওষুধ হচ্ছে খুব সেনসিটিভ জিনিস। সাপোজ একটা ওষুধ যে কাজটা করেই না, যদি সেই কাজটা করে বলে বাজারে সাপ্লাই করি, অনেকে তো সেটা কিনে ফেলবে না। সো এটা কিন্তু একটা বড়সড় ক্রাইম। তো সেই ক্ষেত্রে ডিসাইডিং ওয়েদার টু রিপোর্ট দিস মিসলিডিং অ্যাডভার্টাইজিং প্র্যাকটিসেস, মানে আপনি এটা রিপোর্ট করবেন কিনা। তাহলে এটা সলিউশন কি হতে পারে, দ্য মার্কেটিং এক্সিকিউটিভ শুড ডেমনস্ট্রেট মোরাল কারেজ বাই রিপোর্টিং দ্য আনএথিক্যাল অ্যাডভার্টাইজিং প্র্যাকটিসেস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস উইদিন দ্য কোম্পানি। রিফিউজিং টু পার্টিসিপেট ইন অর কন্ডোন ইমোরাল অ্যাকশনস হেল্পস মেইনটেইন দ্য কোম্পানিজ ইন্টিগ্রিটি অ্যান্ড প্রিভেন্টস পটেনশিয়াল হার্ম টু কনজিউমার, ঠিক আছে। এরপরে আমাদের 7 নম্বর কেস যেটা, সেটা হচ্ছে এই টেক কোম্পানি ডেভেলপস আ নিউ সফটওয়্যার অ্যাপ্লিকেশন without considering the potential societal impact such as job displacement in certain industries. আচ্ছা, এখন হচ্ছে ডিসাইডিং হাউ টু অ্যাড্রেস দ্য আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস অফ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। দ্যাট মিনস একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কারণে এমন একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে যেখানে আসলে কি হতে পারে, অনেক জব ডিসপ্লেসমেন্ট হতে পারে সার্টেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দ্য কোম্পানি শুড রিকগনাইজ দ্য অ্যামোরাল নেচার অফ ইটস অ্যাকশন অ্যান্ড টেক স্টেপস টু অ্যাসেস অ্যান্ড মিটিগেট পটেনশিয়াল নেগেটিভ সোশ্যাল impact. Implementing ethical guidelines and conducting impact assessment can help the company address unintended consequences and align its action with ethical consideration. আচ্ছা, এখানে যেটা হয়েছে যে যেহেতু জব ডিসপ্লেসমেন্টের ব্যাপার আছে সার্টেন ইন্ডাস্ট্রিতে, সেই ক্ষেত্রে আপনি জিনিসটাকে
অ্যাকচুয়ালি এই সফটওয়্যারের অ্যাপ্লিকেশনটাকে অ্যাড্রেস করবেন কি করবেন না। অবভিয়াসলি কি আমাদের অ্যাড্রেস করা উচিত, কিন্তু কেন অ্যাড্রেস করব সেই রিজনটা আমাদেরকে একটু বলে দিতে হবে এখানে, ঠিক আছে। এরপরে আমরা একটা টার্ম করেছিলাম না, হুইসেল ব্লোয়ার আর প্রিকশনারি প্রিন্সিপাল, একটা স্লাইডের মধ্যে ছিল, খুব সম্ভবত লেকচার স্লাইড 2। তো এই হুইসেল ব্লোয়ার বেসিক্যালি কি ছিল, রাইট ইনফরমেশন রাইট পারসনকে পাস করে, তাই না। দ্যাট মিন্স কোম্পানির মধ্যে অর্গানাইজেশনের মধ্যে যখন সে আনএথিক্যাল কোনো কাজ দেখে তখন সেটা সে রিপোর্ট করে, কিন্তু যাকে রিপোর্ট করা উচিত তাকে রিপোর্ট করে, ঠিক আছে। So an engineer working for a construction company discovers that the company is using substandard materials in a high profile project compromising the safety of the structure, ঠিক আছে। এখন deciding whether to blow the whistle on the company's unethical practices, ঠিক আছে। আপনি রিপোর্ট করবেন কিনা এটা। তো এটা সলিউশন যেটা, the engineer should prioritize the safety of the public and demonstrate moral courage by blowing the whistle on the use of substandard materials. Reporting the issue to relevant authorities or regulatory bodies is crucial to prevent potential harm. While there may be personal or professional risk, the engineer's ethical responsibility is to provide public safety. These case studies provide examples of ethical challenges in various professional contexts and suggest ways to navigate them রেসপন্সিবলি। আচ্ছা, এখানে তাহলে টোটাল আমরা কেস দেখলাম হচ্ছে 8টা কেস দেখলাম, ঠিক আছে। তাহলে কেসগুলো তো আমাদের রিয়েল লাইফ প্রবলেম ছিল, তাই না। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সলভ করব, হুবহু যে এখানে যেভাবে আছে ওভাবে লিখতে হবে সেটা না, এটা থেকে জাস্ট আমরা একটু আইডিয়া নিতে পারি বা জিস্টটা নিজের মতো করে লিখতে পারি, ঠিক আছে। সো এই কেস যেটা আছে এটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে 8টা বুঝি নাই, আপনি হুবহু লিখতে যাচ্ছেন আনসার, এই টপিকস দিলে মানে ওই পাঁচটা সাতটা টপিকস মানে কোশ্চেনস এর কথা বলবো। হ্যাঁ মানে টপিক যেগুলোর উপরে এখন কেস দেখাচ্ছি এগুলোর উপরে, বাইরে না, মানে এই সাইডটার বাইরে না। আমি বললাম তো এক্সাম কোশ্চেনটা এই যে এখানে আমি স্লাইডটা দেখাই, ধরেন আপনার এই দুটো দেওয়া থাকবে, ঠিক আছে। সলিউশনের পার্টটুকু শুধু আপনাকে লিখতে হবে, বাকিগুলো আপনার কোশ্চেনই দেওয়া থাকবে। আমি হ্যাঁ সিনারিও চ্যালেঞ্জ দেওয়া থাকবে, ঠিক আছে। আর এই সলিউশনটা এটা আপনাকে কিন্তু লিখতে হবে, তবে চ্যালেঞ্জটা ভালো করে পড়ে রাখবেন, ঠিক আছে। যদি দেখেন যে এক্সামে চ্যালেঞ্জ দিচ্ছে না তাহলে আপনি প্রথমে চ্যালেঞ্জটা লিখবেন। চ্যালেঞ্জ তো জাস্ট একটা সিঙ্গেল লাইনে সবখানে, তাই না, এক লাইনের একটা চ্যালেঞ্জ যে আনএথিক্যাল প্র্যাকটিসটাকে আপনি রিপোর্ট করবেন কি করবেন না, বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি কি স্টেপ নেবেন, এটাই তো চ্যালেঞ্জ, আর তো কিছু না। আর মেইন সলিউশন হচ্ছে এতটুকু। আমি বলি এই পুরো কোর্সে মানে লেকচার স্লাইড 1 থেকে আমি তো 5 পর্যন্ত দিয়েছি, আর তার সাথে এই স্লাইডটা, তার মানে এটা যদি আমি 6 নামও বলি, এটা যদি আমি 6 দিয়ে দেই না, কেস দিয়ে দিয়েছি, যাই হোক, তার মানে লেকচার স্লাইড 1 থেকে 6 এর বাইরে কিছু আসবে না, কোনো কিছুতে কিছুই আসবে না, ঠিক আছে। বাট এই 6টা স্লাইড মানে 5টা স্লাইড আর এই পিডিএফটা ভালো করে পড়ে আসবেন, ঠিক আছে। আমি মুখস্থ করার কথা বলছি না, বাট ব্যাপারগুলো যাতে রিলিভেন্ট হয়। যেমন আপনাদের ক্লাস টেস্টে এই কোশ্চেনটা আসছিল না ইথিক্যাল ম্যানেজমেন্টে, যে মোরাল ইমোরাল অ্যামোরাল, আপনারা যারা জাস্ট মেন ওয়ার্ডটা লিখতে পেরেছেন, ঠিক আছে, যে একজন ইথিক্স ফলো করে, একজন ইথিক্সের ব্যাপার স্যাপার বুঝে না, আরেকজন কি করে ইথিক্স জানে যেটা ইথিক্যাল, ইচ্ছা করে সে আনএথিক্যাল কাজ করে, যারা মোটামুটি বুঝাতে পেরেছেন আমি কিন্তু মার্কস দিয়েছি। সো পুরো মুখস্থ করতে হবে হুবহু এরকম না, জাস্ট জিস্টটা পড়ে রাখবেন, বাট একেবারে অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবেন না, ঠিক আছে। এই কোর্সে অ্যাকচুয়ালি কারো মার্কস কম পাওয়ার কথা না, কারণ একটা থিওরি কোর্স, কিছু না কিছু লিখলে আমরা মার্কস দেওয়ার ট্রাই করবো, বাট ওই মার্কস দেওয়ার স্কোপটা দিতে হবে টিচারকে, ঠিক আছে। ক্লাস টেস্ট দেন নাই কেন? ক্লাস টেস্ট তো অনেকদিন আগে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এবং ওই দিন তো ক্লাস টেস্ট অনেকে দিয়েছে না ক্লাস টেস্ট, পুরো ক্লাসরুম ভর্তি স্টুডেন্ট ছিল, এবং এমনও না যে ওরা ক্লাস টেস্ট যারা দিয়েছে ওরা রেজাল্ট খারাপ করেছে সবার জন্য আমি একটা কি বলি সাবসিডি একটা অ্যাসাইনমেন্ট নিব, তার তো দরকার নেই, সবাই তো মার্কসও ভালো পেয়েছে, সেক্ষেত্রে তো যারা মার্কস ভালো পেয়েছে ওরা কেন কম্প্রোমাইজ করতে যাবে। সো ক্লাস টেস্ট দেন নাই সমস্যা নেই, প্রি এক্সাম দেন, তারপরে তো আবার ক্লাস টেস্ট হবে, ওটা দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। ক্লাস টেস্টগুলো কি আউট অফ 20 হবে? ক্লাস টেস্টগুলো হ্যাঁ এখন আমি ক্লাসে নিচ্ছি আউট অফ 20, এটাকে পরে মার্ক কনভার্সনে যত দরকার হবে আমি মার্ক কনভার্ট করে নিব, সমস্যা নেই, যা পাচ্ছেন ভ্যালু সেটাই থাকবে। ও আচ্ছা না 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 ওটা থাকবে, ওটা থাকবে, শুধু কেস লিখতে হবে। এটা জাস্ট কেসগুলো কোন টপিক থেকে নিচ্ছি ওটার জন্য আমি টপিকের নাম দিচ্ছি, আদারওয়াইজ এটা আসলে আমাদের দরকার নেই।
সিনারি থাকলে ওটা হ্যাঁ সিনারিও দেখে আপনাকে হচ্ছে লিখতে হবে ঠিক আছে আচ্ছা রেকর্ডিংটা অফ করে দেন তাহলে